একেবারে ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা, তার আভাস পেতে, এই জনমত সমীক্ষার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে ম্যাট্রিজ আইএনএস। আমি দেখাবো এই সমীক্ষায় কি বলা হচ্ছে। আমি শুরুতে একটা ডিসক্লেমার আপনাদের আরেকবার জানিয়ে রাখি, এই সমীক্ষা করেছে ম্যাট্রিজ আইএনএস, এবিপি আনন্দ এই সমীক্ষা করেনি। এরপরে ভোট পর্বে আর যে সংস্থা যা যা জনমত সমীক্ষা করবে এবং তাতে যা যা প্রতিফলন আসবে প্রত্যেকটা এক এক করে আপনাদের সামনে আমরা রাখবো। আমি আবার বলছি, এই জনমত সমীক্ষা আপনারা মানতে পারেন, না মানতে পারেন। অতীতে দেখা গেছে জনমত সমীক্ষা 100% সঠিক হয়েছে, কোথাও দেখা গেছে মুখ থুবড়ে পড়েছে। ফলে এইটা আপনাদের ওপর। শুধুমাত্র ম্যাট্রিজ আইএনএস যে সমীক্ষা চালিয়েছে, সমীক্ষায় কি উঠে এসেছে এইটা আপনাদের সামনে রাখবো, একটা জনমতের আভাস। এই সমীক্ষা অনুযায়ী চতুর্থবারের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 170টা আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টা আসন, অন্যান্য দল পেতে পারে 5 থেকে 7টি আসন। আরেকবার আপনাদের বলবো, এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 155 থেকে 170টা আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টা আসন, অন্যান্যরা পেতে পারে 5 থেকে 7টি আসন। এবার শতাংশের বিচারে আসি, কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে। তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যান্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। আরেকবার বলি, 43 থেকে 45% ভোট যেতে পারে তৃণমূলের ঝুলিতে, 41 থেকে 43% ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে, অন্যান্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। তার মানে এইটা দাঁড়াচ্ছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আমি আসতে চাইবো। আমি শুধু একের পর এক যে হুঙ্কার দেওয়া হচ্ছিল, যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছিল বিজেপির দিকে, যে এবারে একটা হলেও তৃণমূল কংগ্রেস আসন বেশি পাবে, এমনকি সেটা 250 পর্যন্ত চলে যেতে পারে, বিজেপিকে 50-এর গণ্ডি টপকাতে দেব না। এইখানে যেটা দেখা যাচ্ছে যে 155 থেকে 170টা আসন। 2011 সালে প্রথমবার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো তখন পেয়েছিল 184টা আসন। তার থেকেও, তার মানে এই সমীক্ষা অনুযায়ী বৈশ্বনাথদা কমে যেতে পারে তৃণমূলের আসন সংখ্যা। 2011-তে তৃণমূল যা পেয়েছে 2016-তে তার থেকে বেশি পেয়েছে। আর 2021-এ প্রধানমন্ত্রীর ডেলি প্যাসেঞ্জারি, বিজেপির এত কিছু করে 8 দফা নির্বাচন, 2 লক্ষ আধা সামরিক বাহিনী, তারপরে আপনারা দেখেছেন কটা সিট পেয়েছে। এবং আজকের তারিখে দাঁড়িয়ে বিজেপির কি অবস্থায় দাঁড়িয়ে আছে আপনারা ভালো করে জানেন। আর শতাংশ হিসাবে গতবারে 29টা আসন পেয়েছিল লোকসভায়, নেমে গেছে ওটা 19 থেকে 12-এ নেমে গেছে, আর আমরা 22 থেকে 29-এ গেছি। আপনি শতাংশের হিসাবেও তৃণমূল বাড়বে, আপনাকে বলছি 250 সিট পাবে তৃণমূল কংগ্রেস। এই আজকের যা পরিস্থিতি পশ্চিমবাংলায় রয়েছে, আর এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনলাম তো সিপিএম আমলে, এই আপনার যেখানে বসে আছি কসবা বিধানসভা, এখানে একটা 67 নম্বর বলে একটা ওয়ার্ড আছে, একটা জাগ্রত বালক সংঘের স্কুল আছে। খবর নিয়ে নেবেন সিপিএম আমলে কীভাবে ভোট হতো, সিপিএম আমলে কীভাবে তিলজলা বালিকা বিদ্যালয়, ব্রজনাথ বিদ্যাপীঠ, বিজয়নগর স্কুল, চিত্তরঞ্জন স্কুল, জগদীশ বিদ্যাপীঠে সিপিএম আমলে আজকে সিপিএম এইগুলো। আমি শুধু একটা কথা বলে রাখি, এটা তো কোনো নির্বাচনের ফলাফল নয়, এটা মানুষ কি ভাবছে তার একটা আভাস পাওয়া। আমি বলছি, আপনি এই পরিসংখ্যানকে যেটা সমীক্ষায় বেরিয়ে এসেছে আপনি তুলে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সমীক্ষায় কি আসছে সেইটা শুধু আমি দর্শকদের সামনে তুলে ধরছি। তারিখে বলে দিয়ে গেলাম তৃণমূল 250 সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। মুখ থুবড়ে পড়েছে, আবার সমীক্ষার 100% প্রায় 100% সঠিকও হয়েছে। এটা বারবার বলছি, এটা আভাস পেতে, ভোটাররা কি ভাবছেন তার আভাস পেতে ম্যাট্রিক্স এবং আইএএনএস এর সমীক্ষা অনুযায়ী, এটা কিন্তু নির্বাচনের ফলাফল নয় এবং এবিপি আনন্দর সমীক্ষাও নয়। হ্যাঁ, শুভময়। এবং একেবারে, এবং সমীক্ষা তো একটা বিনোদনমূলক বিষয়ও থাকে, কিছুটা হয়তো স্ট্যাটিস্টিক্সের বিষয় থাকে, তার ভুলও হতে পারে। এবং একই সঙ্গে সমীক্ষা কিন্তু গিরিশ পার্কে ঢিল ছোড়াছুড়ির চেয়ে বেটার আর কি। অর্থাৎ গিরিশ পার্কে দুদল তাদের শক্তি প্রদর্শনের জন্য ঢিল ছোড়াছুড়ি করলো, তার বদলে একটা সমীক্ষায় তথ্য এলো, আমরা তর্ক করলাম, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে সমীক্ষার ক্ষেত্রে কতকগুলি তথ্য পেলে সুবিধে হতো আর কি, যে বিভিন্ন আসনের ডিস্ট্রিবিউশন, বা যেমন আমাদের নির্বাচন দুটো ভাগে হচ্ছে, একটা হচ্ছে উত্তর অংশ এবং পশ্চিম অংশ মিলিয়ে একদিন, তারপর মোটামুটি দক্ষিণের পূর্ব অংশ মিলিয়ে আর একদিন। ঠিক সেই রকম এইখানে যতক্ষণ না আমরা তথ্যগুলো পরিষ্কার জানতে পারি ততক্ষণ আমরা যেটা করি সেটা হচ্ছে ভোট শতাংশ থেকে আসনে যাওয়ার একটা এস্টিমেট করি, এবং ওই এস্টিমেটটাই খুব গুলিয়ে যায়। অর্থাৎ
আমি বলবো এই সমীক্ষায় হয়তো ভোট পার্সেন্টেজটা ভালোভাবে ধরা পড়েছে, কিন্তু তার থেকে আসনের যে ট্রান্সফার সেইটা ভীষণ অসরল রৈখিক হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে অসরল রৈখিক আরও হতে পারে, তার কারণ দুটি দলের ভোট শতাংশ এখানে খুব কাছাকাছি দেখানো হয়েছে। ফলে সেক্ষেত্রে সরল রৈখিকভাবে যে ওই ভোট শতাংশ যেহেতু বিজেপির একটু কম, তার জন্য তার আসন কম, এই ব্যাপারগুলো এভাবে নাই মিলতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের যে মূল ভোটের অংশ সেটা যে তৃণমূল বিজেপি এদের কাছেই আছে, এবং বেশিরভাগ আসন যে এই দুটি দল পাওয়ার সম্ভাবনাই বেশি, এটার জন্য কিন্তু খুব সমীক্ষার প্রয়োজন হয় না। এবং এই যে এই আভাসটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। শেষ যে কথা সেটা হচ্ছে নির্বাচনের সবচেয়ে শক্ত লো প্রবাবিলিটি যে ইভেন্ট, সেই ইভেন্টটাকে এস্টিমেট করা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্ন আসবে, তৃতীয় পক্ষের যে ভোট দেখানো হচ্ছে বা আসন দেখানো হচ্ছে, কোনো সমীক্ষা যদি সেই জায়গাটা সঠিকভাবে ধরতে পারে তবেই কিন্তু তার ক্রেডিটের প্রসঙ্গ আসবে। অর্থাৎ তৃণমূল বিজেপি যে প্রচুর ভোট এবং আসন পাবে এটা যেমন আমাদের সবারই জানা, অন্যান্য দলগুলি কতটা সামনে এগিয়ে আসতে পারছে তার একটা সঠিক বিশ্লেষণ কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জিং। বেশ, আমি এইখানে সজল ঘোষের কাছে আসবো। এইটা তো ম্যাট্রিক্স আইএনএস তারা সমীক্ষা করেছে, অন্যান্য যা যা সংস্থা সমীক্ষা করবে সেটাও আপনাদের সামনে রাখবো। আমি আবার বলছি, এটা জনমতের আভাস মাত্র, এটা কোনো নির্বাচনী ফলাফল নয়। এটা মানা না মানা এটা সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার, কারণ এটা সত্যিও হয়েছে এবং সম্পূর্ণ ডাহা ফেল সমীক্ষা করেছে, এই দৃষ্টান্ত আমাদের কাছে আছে। কিন্তু সমীক্ষার তথ্যটাকে যদি আমি সামনে রাখি সজলদা, সেটা হচ্ছে যে প্রচণ্ড বহুমতের কথা বারে বারে আপনারা থেকে শুরু করে খোদ অমিত শাহ এসে বারে বারে বলে গেছেন, কিন্তু সরকার গঠনের ধারে কাছে বিজেপি পৌঁছচ্ছে না। 100 থেকে 115টা আসন। এটা আপনি কি বললেন, ম্যাট্রিক্স আর আইপ্যাক? আইএনএস। ও আচ্ছা, এটা আসলে ওটা আইএনএসটা আপনি বলছেন, এটা আসলে আইপ্যাকের সমীক্ষা। আপনি বলেছেন যা যা সমীক্ষা আসবে আপনি দেখাবেন, আমিও একটা সমীক্ষা করবো, আপনি দেখাবেন, কিন্তু এটা দেখাতে হবে। আমি বলছি এই যা তাতেও যা দেখাচ্ছেন তাতেও আমি তো আমার আপনাদের দলের তো একটা অভ্যন্তরীণ সমীক্ষা থাকেই, আমি বলছি শুনুন না, যা দেখাচ্ছেন তাতেও আমাদের সরকার দেখতে পাচ্ছি, এতে কোনো ভুল নেই। এই সমীক্ষাকে আপনি আস্থা করে ফেলতে বলতে ফেলেও বলছি যে এতে মাথায় তুলে রাখতে পারে। আমি বলেছি শুনতে হবে তো। প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজ, মানে যে কোনো দিক থেকে 1% ইধার কামাল উধার হয়ে গেলে এখানে সরকার উল্টে যাবে। আর আমি গুরুত্বপূর্ণ ধরবো, যদি এই সমীক্ষা জারি হোক না কেন, এই যে 13 থেকে 15%, আমি বলবো দেখুন 13 কোনোদিনই 43 হবে না। আমি এটাই আমরা বারবার বলছি যে যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। আমার পাশে আমার উল্টো দিকে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো যে এটা আপনারা মাথায় রাখুন, যদি পশ্চিমবঙ্গে শত্রু মনে করে থাকেন তৃণমূলকে, তাহলে এটাই ডিসাইডিং, এবং এই ভোটটাই আমি আবেদন করব যে যেখানে শক্তিশালী তৃণমূলকে হারাতে তাকে দিন। যারা জিততে পারবে না, যারা 5 থেকে 7 তারা কোনোদিন 148 হবে না। সেই 5 থেকে 7 করব। আমি বলছি আমি যেটা বলছি, আমি বলছি যাকে দিয়ে করিয়েছেন, যেই করিয়েছেন, আমি বলছি তাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার 110 হলে পয়সা দেয় এদিকে এসে বসবে, 110 হলে না পয়সা বলে দিলে আচ্ছা, এক সেকেন্ড আরো একবার আমি একটু বলে নিই যে ম্যাট্রিক্স আইএনএস যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল, ম্যাট্রিক্স আইএনএস এর সমীক্ষা অনুযায়ী। আমি শুধু এইখানে একবার মিতা চক্রবর্তীর কাছে আসতে চাইছি। এইবার বেশ এই যে 13 থেকে 15% এটা তো অন্যান্য দল, নিঃসন্দেহে এর মধ্যে আইএসএফ আছে, আচ্ছা আম জনতা উন্নয়ন পার্টি থাকবে, তারপরে সিপিএম থাকবে, বাম দলগুলো থাকবে, কংগ্রেস থাকবে। আমি বলছি কংগ্রেস মানে হাত ছাড়াছাড়ি করে একলা চলার কি পরিণতি এইটা মনে হচ্ছে? না, একদমই নয়। দেখুন, আমরা এখানে টুপি তিলক বা বিভাজনের রাজনীতি করতে আসিনি। আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলছি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেটিংয়ের জন্য 2015-16 সালের যেটা ইডি সিবিআই সেটিং হয়েছে এবং নারদা সারদা স্ক্যাম, যেখানে এতগুলো তৃণমূল নেতাকে দেখা গেল, তাদের মধ্যে কেউ কেউ আবার এখন বিজেপির সর্বোচ্চ নেতা, তাদেরকে দেখা সত্ত্বেও তারা হাত পেতে ঘুষ নিচ্ছে, তার ভিডিওগ্রাফিক এভিডেন্স থাকা সত্ত্বেও যে তাদের এগেন্সে চার্জশিট ফাইল করা গেল না, তাদের এগেন্সে কনভিকশন করা গেল না, আমরা সেই সেটিং এর বিরোধিতা করছি। বলতে দিন, আপনাকে ইন্টারভিউ করিনি, বলতে না, বলতে দিন আমাকে। আপনি এখানে আপনার
প্রধান আচ্ছা, প্রতিপক্ষ হ্যাঁ, ওনাকে বলতে দিন সেটা। দেশে পুরো ভারতবর্ষে আরে সমস্ত পশ্চিমবঙ্গে রাজ্যে, পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে আরে নয়। পশ্চিমবঙ্গে আপনার পশ্চিমবাংলা প্রধান এবং প্রতিপক্ষ কে? ভারতবর্ষের বাইরে এই হচ্ছে নয়। মুশকিল। বলতে দিন, এই বলতে হচ্ছে দিন। মুশকিল। আপনি সেদিকে কথা বললেন। বলেন, আপনারা তৃণমূলের দালালি করবেন। আরে কংগ্রেস তৃণমূলের দালালে পরিণত না, একটু হচ্ছে। প্লিজ না, মিতাদি না, বলেন, না, শেষ করেন, শেষ করেন, আমি- আপনার কাছে আবার আসবো। বিজেপি আমি শুধু- এটা শেষ করুন। কিন্তু আমি বলছি ভোটে তো কোনো প্রভাব পড়েনি তাতে। প্লিজ সজলদা, মিতাদিকে বলতে দিন, সজলদা বলতে দিন প্লিজ। মিতা চক্রবর্তী। এই রাজ্যেও করছি। আপনার নাম প্রধান প্রতিপক্ষ আপনার নাম কে? মিতা চক্রবর্তী। আরে জানি তো, আপনার তাতে কি নাম হয়েছে? মিতা হ্যাঁ, জানি, চক্রবর্তী। তোমার বলার কি আছে? তাহলে চুপ করে থাকো প্লিজ। একটু শেষ করতে দিন। আমাকে শেষ করতে সবই তো দিন। শেষ করে দিয়েছে। না না বলতে আমাকে হবে। শেষ করতে দিন। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই রাজ্যে এই টুপি তিলকের বিভাজনের রাজনীতির বিরোধিতা টুপি আর করছি তিলক একসাথে করে। এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস করে, তৃণমূল কংগ্রেসের যে স্ক্যামস রয়েছে, যে দুর্নীতি রয়েছে, তার বিরোধিতা করছি। আমরা এখানে আমাদের অল্টারনেটিভ, সোশিও পলিটিক্যাল অল্টারনেটিভ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। হ্যাঁ, আমাদের সংগঠন হয়তো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলাগুলোতে বেশি, সেখানে হয়তো আমাদের জেতার সম্ভাবনা বেশি। স্পেশালি মৌসুম নূর যখন মালদায় জয়েন করেছেন আমাদের ওখানে, এবং 2024 ও ওখানেও দক্ষিণ আমরা মালদার তৃণমূলকে মধ্যে হারাবো। ঈশা খান চৌধুরীর ওখানেও ওখান আমরা থেকে জয়ী হয়ে তৃণমূলকে গেছে হারাবো। ইন্ডিয়ান পার্লামেন্টে। তাই ওখানে আমরা আমরা চাইবো তৃণমূলকে যে হারাবো। ওখান থেকে আমাদের ওখানে ডেফিনেটলি আমাদের ফোকাস থাকবে। হ্যাঁ, এবং ব্যাস। এইটা বলা একটা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এই আবেদন রাখা যে আপনি যদি পরিবর্তন চান তাহলে অন্য কোনো পার্টিকে ভোট দিতে পারবেন না, আপনি লেফটকে ভোট দিতে পারবেন না, আইএসএফ কে দিতে পারবেন না, জাতীয় কংগ্রেসকে দিতে পারবেন না, একমাত্র পরিবর্তনের এজেন্ট হয়ে আসবে। দেখুন, একটা বিষয় হচ্ছে এখনো তো এক মাসের ওপর ভোট শুরু হওয়া বাকি রয়েছে। এর মাঝে অনেক কিছু বদল হতে পারে, ফলত কোন দিকে যাবে পরিস্থিতি সেদিকে নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের আরেকবার দেখাতে চাইবো এই ম্যাট্রিজ আইএনএস এর যে সমীক্ষা, জনমত সমীক্ষা, সেখানে কি উঠে এসেছে। এই জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে এখনই যদি ভোট হয় তৃণমূল পেতে পারে 155 থেকে 170টি আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টি আসন, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 5 থেকে 7টি আসন। আরেকবার বলি, 155 থেকে 170টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 100 থেকে 115টা আসন পেতে পারে বিজেপি, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 5 থেকে 7টি আসন। এবারে ভোট শতাংশের নিরিখে কে কত শতাংশ ভোট পেতে পারে? তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন পরিস্থিতি বিজেপি, তারা পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যান্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। আরেকবার বলি, তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যান্যরা পেতে পারে 13 থেকে 15% ভোট। পার্থপ্রতিম বিশ্বাস। দেখুন সুব্রজিৎ, 3.5 ঘন্টার নোটিশে আমি বলছি যে মুখ্যমন্ত্রী ডিও ঘোষণা করার সময় থেকে শুরু করলে এই পর্যন্ত যদি হয়, এই যে যুদ্ধকালীন তৎপরতায় যে রেজাল্ট আপনি দেখাচ্ছেন, সমীক্ষা রেজাল্ট, এটা আমি সত্যি সত্যি বলবো যে আমাদের এই খোলা বাজারে বুকিদেরও হার মানিয়ে দেয় এই রেজাল্ট। এই কারণের জন্য বলছি যে অত্যন্ত আমার নিজের ধারণা হচ্ছে এই ধরনের সমীক্ষা যে স্যাম্পল সাইজ নিয়ে করতে হয় সেই সুযোগ তাদের নেই। আমি আশা করছি পুরোটাই টেলিফোনিক এতে ইন্টারভিউ তারা করেছেন, ফলে এর মধ্যে থেকে দাঁড়িয়ে এই যে এত দ্রুত সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন, শতাংশের ভোট তার থেকে আসন, এই প্রত্যেকটা হচ্ছে অত্যন্ত বিচিত্র কিন্তু বিনোদনমূলক বিষয় হিসাবে আপনারা এটা রাখতেই পারেন। সন্ধ্যেবেলা অনেক মানুষ হচ্ছে যে এটা এনজয় করেন, ফলে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিশেষত আমাদের রাজ্যে গত 5 বছর ধরে যে ভয়ঙ্কর রকম প্রতিষ্ঠান বিরোধিতা, যে ভয়ঙ্কর রকম দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষের যে মেজাজ, তার যদি ভোটে কিছুমাত্র রিফ্লেকশন থাকে তাহলেও অন্তত এই সমীক্ষা মিথ্যে বলে প্রমাণিত হয় আমার নিজের আশা। এবং এটাও ধরে নিতে হবে, এটাও ধরে নিতে হবে যে ভোটটা অবাধ হয়েছে। হ্যাঁ, ভোটটা অবাধ হয়েছে, ক্লিয়ার ফ্যাক্টর নেই। কারণ এই ধরনের সমীক্ষা একটা বড় জিনিস হচ্ছে, মানুষ নির্ভয় বলছেন না সভয় বলছেন, মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, আপনারা দেখাচ্ছেন যেখানে ভয়মুক্ত ভোটের পরিবেশ নেই, সেখানে ফোন করছেন একটা অচেনা লোক, সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিচ্ছেন আমি বিজেপিকে দেবো, আমি কংগ্রেসকে দেবো, আমি সিপিএমকে দেবো। এ জিনিস হয় না পশ্চিমবঙ্গে। আমি বলছি যে ভালো বিনোদন হিসেবে। এবং সর্বশেষে আমি যেটা বলতে পারি যে আপনারা যা দেখালেন এই চিত্রটা, যে 115 বিজেপি দাঁড়িয়ে যাবে এবং 170 হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, এই যদি হয় তাহলে ভোটের পরবর্তী অংশটা এই সমীক্ষা সংস্থাকে বলুন দেখাতে, যে মহারাষ্ট্রের অশোক এর মডেল আমাদের, যে সেখানে ভাইপোকে যেভাবে ব্যবহার করেছিলেন। কারণ 115টা আসন বিজেপি যদি পায় তাহলে কিন্তু এই রাজ্যে তৃণমূল ভাঙিয়ে সরকার গড়াটা কেবল সময়ের অপেক্ষা হবে। কারণ বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে আভ্যন্তরীণ বোঝাপড়া, তাতে যে পদ্ধতিতে গেছে, আমার নিশ্চিত বিশ্বাস যে 115 অব্দি যদি বিজেপি সত্যি পৌঁছায় তাহলে রাজ্যে তৃণমূল সরকারটা পড়ে যাবে। বরং তার আগে মানুষ বুঝতে পারবে, মানুষ বুঝতে চাইছে যে এই ইন্টারচেঞ্জেবল দুটো পার্টি, দুই ফুল,
তাদেরকে না দিয়ে একটা বিকল্প করতে চায়, এবং আসলে এপ্রিল ফুলের পথে আর মানুষ যেতে চাইছে না এই ফুলগুলোর থেকে মুক্ত হতে। ফলে এখানে বাম, আমি কংগ্রেস, যেখানে যারা আছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে শক্তি যেখানে শক্তিশালী তাদেরকে মানুষ নির্বাচিত করবেন, এই নিয়ে সন্দেহ থাকার কথা না। কারণ মানুষের উপর যদি বিশ্বাস রাখতে একেবারে পারে- এটা ম্যাট্রিক্স আইএনএস এর সমীক্ষা, একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র, কোনোভাবেই এটা এবিপি আনন্দর সমীক্ষা নয়। এর পরবর্তী সময়ে যে যে সমীক্ষা আসবে অবশ্যই আপনাদের সামনে রাখবো, এটা কোনোভাবেই ফলাফল না আসবো, অবশ্যই দেখাবো আমরা। হ্যাঁ, কিন্তু আপনাদের আভ্যন্তরীণ হলে না, আপনি বলতে পারেন এসে না না এবার যে খবরে নজর রাখবো না। সজলদা প্লিজ আলোচনায় আসুন, সবসময় ঠাট্টা রসিকতা নয়। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরেই হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সভাপতি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালামে সরকার করতে চলেছে বিজেপি। হুঙ্কার দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালামে সরকার গড়তে চলেছে বিজেপি। অসম, পুদুচেরিতেও ফের সরকার গঠনের পথে বিজেপি। আসন্ন ভোটের জন্য প্রস্তুত এনডিএ ও বিজেপি, পোস্ট করেছেন নীতিন নবীন। রবীন্দ্রনাথ বাবু, একটা কথা বলি, আগের যে সমীক্ষাটা দেখানো হলো, আমি ধরেই নিচ্ছি এটা বিনোদন ভ্যালু, কিন্তু এখানে এবিপিতে আমি আগে দেখতে পেতাম যে কোন সময়ে সমীক্ষাটা করা হচ্ছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এসআইআর যখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে সেই সময়টা করা হচ্ছে, নাকি তারপরে এসআইআর থেকে 60 লাখ লোককে বের করতে হচ্ছে এইটা করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্বিতীয় আর একটা, এই যে যাদেরকে বাদ দেওয়া হলো, এই যে টেলিফোনে যাদের নেওয়া হলো, তাদের নাম এর মধ্যে থাকলো কিনা, অর্থাৎ তাদের আর ভোটাধিকারই নেই, হ্যাঁ, তাদের তো কোনো ইম্পর্টেন্সই থাকবে না। সুতরাং এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই দুটো ধরে নিয়েও যদি আমি বলি, তাহলে কিন্তু ভোট পার্সেন্টেজের দিকে তাকালে আমি এই নাম্বারটা আমি একদমই ইম্পর্টেন্ট মনে করছি না। আমি মনে করছি ভোট পার্সেন্টেজ, সেটাতে কিন্তু একটা অদ্ভুতভাবে ব্যাপার ঘটেছে। দেখুন, 2024-এর ইলেকশনে এটা 39 নেমে গেছিল, 2019-এ বিজেপি কিন্তু 24-এ 40-এ এসেছিল, আর তৃণমূল দাঁড়িয়েছিল 45, বিজেপি সেখান থেকে 41 থেকে 43, আর তৃণমূলের 45 ফিক্সড হয়ে আছে, বরং তার থেকে কমছে, 43 থেকে 45, অর্থাৎ কমার দিকটা দেখতে পাচ্ছি আমি তৃণমূলে, আর বাড়ার দিকটা দেখতে পাচ্ছি 41 থেকে 43। এইটা কিন্তু হচ্ছে বিজেপি 1%ও বেড়েছে, মানে 1% হলেও যদি এটা যদি আমি ধরে নিই সত্যি, তাহলে 40 থেকে 41% হয়েছে, 43 আমি যাচ্ছি না। কিন্তু তারা 45-এ ছিল, 45-এই আছে, তার থেকে আর একটু কম, 43 থেকে 45-এর মধ্যে আছে। অর্থাৎ এটা যদি দাঁড়ায়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আগামী নির্বাচনে কিন্তু সাংঘাতিক একটা ভায়োলেন্সের জায়গায় যেতে পারে, কারণ বেশ কিছু জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা আছে, সেইটা একটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত, এই যে এসআইআর, এই 45 লক্ষ নাম, এটা কোথায় বাদ যাচ্ছে, কি বাদ যাচ্ছে, এই যে ম্যাডাম বলছিলেন যে মালদা, মুর্শিদাবাদে কাদের নাম বাদ চলে গেল, কিভাবে বাদ গেল, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অর্থাৎ যে লোকগুলো, ধরো যাক আমি বলছি মহিলাদের নাম বাদ চলে গেল, তাদের হয়তো তারা লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট একটা সমব্যথী বা লক্ষ্মীর ভাণ্ডার, মানে আমি বলতে সাপোর্টার, সমর্থক, সরি, সমব্যথী কথাটা ভুল বলেছি, সমর্থক, লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থক, এবং তারা পাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। তো তাদের নাম যদি বাদ চলে যায়, অনেক মহিলার নাকি নাম বাদ গেছে, এটা বলা হচ্ছে। আমি জানি না, এখনো ফুল লিস্ট তো আমরা কেউই পাইনি। তো ফুল লিস্ট যদি না পাই, তাহলে কতখান, ঠিক আছে 58 লক্ষ নাম যারা পার্মানেন্টলি লেফট বা ডেট বা ডুপ্লিকেট নাম, এগুলো বাদ গেছে, কিন্তু এই যে বাদবাকি যে নামগুলো থাকছে আন্ডার অ্যাডজুডিকেশন, এদের কতজন বাদ যাচ্ছে, এটা কিন্তু আগামী ভোটে এই যদি পার্সেন্টেজের হার হয় 41-43 আর 43-45, তাহলে সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি এখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সেটা হচ্ছে শতাংশের একটা পরিসংখ্যান আপনাদের দিই। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট। দেখা যাচ্ছে যে 2011-তে 2021-এ তৃণমূল পেয়েছিল 48% ভোট, 24-এর লোকসভায় পেয়েছিল 46% ভোট, সেখান থেকে কমছে। বিজেপির আবার দেখা যাচ্ছে 2021-এ 38% পেয়েছিল, 2024-এ 39%, সেখান থেকে অনেকখানি বিজেপি ভোট শতাংশ বাড়াচ্ছে। তার মানে সুমনদা, এই আমি বলছি সমীক্ষাকে যদি আপনি সত্যি বলে মনে করেন, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এক তো হচ্ছে এ যাবৎকালে সরকার গঠন করছে, কিন্তু এ যাবৎকালে সব থেকে খারাপ ফল তৃণমূল কংগ্রেস করছে, এবং যুবসাথী থেকে শুরু করে একাধিক প্রকল্পে ভাতা বাড়ানো আলটিমেটলি সরকারে আনছে ঠিকই, কিন্তু একেবারে সব থেকে খারাপ ফল কিন্তু তৃণমূল কংগ্রেসের অনুকূলে হচ্ছে।
না, আমি একটা কথাই খালি বলবো, সেটা হচ্ছে যে দেখুন সমীক্ষা নিয়ে আমি পরে আসছি। সেটা হচ্ছে যে একটু আগে পার্থদা বলছিলেন না যে ওই এন্টারটেনমেন্ট হিসেবে ভালো এই যে সমীক্ষাটা আপনারা দেখাচ্ছেন। আমার কথা হচ্ছে যে 2021-এ বলেছিলেন হচ্ছে মানিক সরকার, আর 2026-এ ভোটের প্রাককালে মোহাম্মদ সেলিমকে মঞ্চে বসিয়ে ঘোষণা করেছেন যে দয়া করে যা করবেন করবেন, বিজেপিকে ভোটটা দেবেন না। মানে এই যে কর্মী সমর্থকদের কাছে বিজেপির রামেদের মানে বামেদের ভোটটা রামে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আটকানোর যে জায়গাটা, সেটা মনে হয় আমার মনে হয় সিরিয়াসলি ভাবা দরকার এন্টারটেনমেন্টের প্রসঙ্গে না গিয়ে। আর আরেকটা কথা আমি বলবো যে নবীন বলে যিনি বিজেপির সভাপতি হয়েছেন, তাকে তো এখনো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের অধিকাংশ বিজেপি কর্মী চেনেই না। ফলে যে ঘটনা যেগুলো নিয়ে আপনারা ভাবছেন যে বিজেপি 41 থেকে 43% ভোট চলে যাবে, বিজেপি ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতার দোরগোড়ায় আছে বলে বিজেপি এখানে যে প্রতিনিধি আশঙ্কার জায়গা থেকে বলছে, আমি বলছি এই যে বামের ভোট রামে যাওয়াতে 2019-এ সেটা কি হয়েছিল, আমি বলছি সেই আশঙ্কার জায়গা থেকে আপনি বলছেন সেইটা যেন না হয়। তাই বলছে ইতিহাস, তো তাই বলছে। আপনাদের 2016-র পরে আপনার মনে থাকা দরকার যে দক্ষিণ কাঁথির একটা নির্বাচন, উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখান থেকে জয়লাভ করেছিলেন, এবং সেখানেই প্রথম বিজেপির ভোটটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল সাংঘাতিকভাবে, এবং পুরো বাম ভোটটা কমে গিয়েছিল। তার রিফ্লেকশন ওই ভোটের যে শেয়ারিং, সেই শেয়ারিং থেকে দেখা গিয়েছিল। ধারাবাহিকভাবে আমরা দেখেছি তারপর থেকে একাধিক নির্বাচনে এই ঘটনাগুলো ঘটেছে। আমি বলছি যে কিসের ভিত্তিতে বিজেপি ভোটটা পাবে। আমার কথা হচ্ছে যে গতকাল যে 18,500 কোটি টাকার যে প্রকল্প ঘোষণা করলেন, সেই প্রকল্পগুলোর অধিকাংশটা গিমিক, কারণ এর অনেকগুলো চালু হয়ে গেছে, অনেকগুলো আগেই ঘোষণা হয়ে গেছে। সেই সমস্ত কিছুকে মিলিয়ে তারা এই ঘোষণাগুলো করেছেন। এবং আমার কথা হচ্ছে যে বিজেপিকে মানুষ যে ভোট দেবে কি কারণে, বাংলার জন্য ওরা কি করেছেন। 2019-এ 18 জন তাদের ছিল, এমপি ছিল, এমপি থাকাকালীন তারা কি করতে পেরেছে? 2 লক্ষ কোটি টাকা বাংলার পাওনা বকেয়া হয়ে রয়েছে। আমি তো দুর্ভাগ্যজনক এতে আজকে যারা ধরুন এই যে ডিএ দীর্ঘদিন ধরে পাচ্ছে না বলে যারা ক্ষোভ প্রকাশ করেছে, আজকে হঠাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করতে তারা দেখলাম খুব উচ্চস্বরে মুখ্যমন্ত্রী। তারপরেও তো সেই মানুষগুলো এই সমীক্ষা অনুযায়ী বিজেপিকে সেঞ্চুরি পার করাচ্ছে। আমি তো সেটাই আশ্চর্য হচ্ছি। সেটাই আশ্চর্য হচ্ছে। আপনারা এটাতে সুমনদা আশ্চর্য হচ্ছেন, আপনারা ভোট পেতেই পারেন না, 41 থেকে 43% দেখানো হচ্ছে। সজলদা আমি এবার একটু বাড়বে একদম বাড়বে। আমি বলছি যে কিসের ভিত্তিতে ভোট দেবে, আমি বলছি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে যদি কিছুই না থাকে বিজেপি। আমি সেটাও ধরে নিচ্ছি যে কিছু দেয়নি, আপনার পেটের রেশনটাও বিজেপির দেওয়া, সেটার পরেও যদি আপনার রক্তে মোদির ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে তাই এত চেঁচাতে পারছেন, তার সত্ত্বেও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আরে ভ্যাকসিন পেয়েছে বলে বলছে, 4 বছরের বাৎসরিক হয়ে যেত, ভ্যাকসিন পেয়েছে বলে বলছো। আমি বলছি কিসের কারণে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, এটাই জানতে চাই। আরে দাঁড়ান, আমি এবার আসি পরিসংখ্যানে। চাকরি বাদ দিয়ে যুবসাথী, তোমার ছেলে মেয়ে আছে পয়সা না, চাকরি বাদ দিয়ে যুবসাথী, লজ্জা করা উচিত, তোমার লজ্জা করা উচিত। চাকরি বাদ দিয়ে চাকরি খেয়ে তুমি যুবসাথী দেখাচ্ছো, তোমাদের মধ্যে ঘৃণা করার আমি বলছি যারা এইটা তৈরি করেছে তারা ব্রিগেডটাও দেখেননি, আবার আজকের উত্তর বলছেন আমার কথাই বলছি, লোকে তোমায় ঘেয়া খোর বলবে সেটা ভাষা মদনদার থেকে শেখা। আমার যেটা প্রথম আমি বলছি যে মোহাম্মদ সেলিম বলেছিলেন দয়া করে বিজেপিকে ভোট দেবেন, এটা তো বোঝাই যাচ্ছে মোহাম্মদ সেলিমরা কি চান। আমি আপনাকে একটা কথা বলছি, ভোট কারোর বাপের নয়। আপনি ভুলে গেছেন, নতুন নতুন রাজনীতিতে এসছেন তাই মনে নেই। আপনাকে মনে করিয়ে দিই, 2011 ক্ষমতায় এসেছিল যে সরকার, সে সরকার বামের ভোটেই এসেছিল। বামেরা যদি ভোট না দিত তাহলে আজকে এই সরকার মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, ভোট পেতেন না। আমি যেটা বলছি ভুলভাল এটা আমি বলে ভুলভাল একদম দেখুন এই আলোচনার মাঝখানে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।